আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। বাংলাদেশের 3 পাশে 5টি বিমান ঘাঁটি সচল করছে ভারত। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান সরকারের। ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ, প্রধান উপদেষ্টা। হাসিনা টিউলিপ রাদোয়ানের দুর্নীতি মামলার যুক্তিতর্ক 18 জানুয়ারি। গানম্যান পেলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 92 বার পেছালো রিজার্ভ চুরির প্রতিবেদন জমার তারিখ। সাকসু নির্বাচন নিয়ে রাতভর আন্দোলন, বিকেল 5টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের। ইরানের সাথে ব্যবসা করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রী আরাগচির হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সুরক্ষা আরও জোরদার করা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী এমন এক সময় এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। মূলত উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ এই সরু করিডরটির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। ভারতের এই তৎপরতার পেছনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগকে একটি বড় কারণ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। লালমনিরহাট বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় ভারতের সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই বিমান ঘাঁটি শুধুমাত্র নিজস্ব জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে, কিন্তু ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী সীমান্ত এলাকায় যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ভারতও তার সামরিক প্রস্তুতি ঢেলে সাজাচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকাগুলোতে লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে এবং এই 5টি এয়ার স্ট্রিপ সচল করার প্রক্রিয়া সেই সামরিক প্রস্তুতিরই একটি অংশ। তবে এসব পরিত্যক্ত এয়ার স্ট্রিপ পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে বেশ কিছু কারিগরি চ্যালেঞ্জ রয়েছে বলে প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে। দীর্ঘ কয়েক দশক অব্যবহৃত থাকায় অনেকগুলো বিমান ক্ষেত্র এখন ঘন জঙ্গলে ঢাকা পড়েছে। রানওয়েগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে রানওয়ের চারপাশ ঘিরে জনবসতি গড়ে উঠেছে। স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এতে লেখা রয়েছে, স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য হ্যাঁতে সিল দিন। প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে 11 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট 8টি ফটোকার্ড প্রকাশ করা হবে। এ উদ্যোগের লক্ষ্য হল গণভোটের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। গত রোববার গণভোট 2026-এর প্রথম ফটোকার্ড প্রকাশ করা হয়। এদিকে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, তরুণরা রাজনীতি করছে, আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করানো হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা,
শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। শিক্ষার্থীদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনা শক্তি ও নতুন কিছু তৈরির সাহস, এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনে নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 18 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা রাশিদুল হাসান দ্বিতীয় দিনের মতো আদালতে সাক্ষ্য প্রদান করেন। এদিন তার সাক্ষ্য শেষ হওয়ায় আসামি খুরশিদ আলমের আইনজীবী তাকে জেরা করেন। এরপর আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। আত্মপক্ষ সমর্থনে আসামি খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। শেখ হাসিনা সহ 17 আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনে অংশ নিতে পারেনি। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 18 জানুয়ারি দিন ধার্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণের পর এবার ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার ডাক্তার শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পুলিশের বিশেষ শাখা ডাক্তার শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছালো। মঙ্গলবার সকালে প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 18 ফেব্রুয়ারি। আদালত এই তারিখ নির্ধারণ করে। এর আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 13 জানুয়ারি দিন ধার্য করে আদালত। এ নিয়ে 92 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন হলো। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। এ ঘটনায় 2016 সালের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জুবাইর বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলা করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। পরদিন 16 মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেয়। এরপর থেকে সিআইডি তদন্ত কাজ পরিচালনা করছে। তবে প্রায় 9 বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত প্রজ্ঞাপনের প্রতিবাদে রাতভর আন্দোলনের পর শেষ রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত প্রজ্ঞাপনের প্রতিবাদে রাতভর আন্দোলনের পর শেষ রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থী ও সাকসু নির্বাচন কমিশন। দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার ভোরে একটি সিদ্ধান্তে পৌঁছায় সংশ্লিষ্ট সকল পক্ষ। শিক্ষার্থী ও নির্বাচন কমিশনের দাবির পরিপ্রেক্ষিতে আজ বিকাল 5টার মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাকসু নির্বাচন বিষয়ে হ্যাঁ বা না স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। এর আগে সোমবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে উল্লেখ করা হয় জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন করা যাবে না। এ খবর ছড়িয়ে পড়লে শাবিপ্রবি ক্যাম্পাস শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাতভর আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল ভিসি ভবন ও গোল চত্বরে এবং ছাত্র শিবির সাকসু নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আন্দোলন চলাকালে বিক্ষোভ মিছিলে বিজয় 24 হলের ভিপি প্রার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ ইরানে 3 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে আরও বাড়তি মাত্রা যোগ করবে। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সাথে ব্যবসা বলতে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এরপরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলা সহ সামরিক পদক্ষেপ নেয়ার বিকল্প সিদ্ধান্তগুলো টেবিলে রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, এই আদেশ চূড়ান্ত ও তর্কাতীত। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে বা যুদ্ধের পথে যেতে চায় তাহলে তেহরান সম্পূর্ণ প্রস্তুত, এমন সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। সোমবার আল জাজিরা আরবিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, তবে ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।